দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর লাইভ শো বার্তা কক্ষে। আপনারা এরই মধ্যে জেনেছেন এবছরের এপ্রিল থেকে গত প্রায় ৪ মাস ধরে সিলেটের ভোলাগঞ্জ থেকে পাথর লুট করা হয়েছে। কারা লুট করেছে, কেন ঠেকানো গেল না এবং যারা দোষী তাদের কি সাজা হতে পারে এবং যারা উস্কানি দিয়েছে তাদেরই বা কি হবে, দায়িত্ব অবহেলা কারো আছে কিনা, এইসব প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা করব আজকের আলোচনা থেকে। বার্তা কক্ষের আজকের আলোচনার বিষয় সিলেটে মিলেমিশে সাদা পাথর হরিলুট। বার্তাকক্ষের আজকের আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে, জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মুজিবুর রহমান হাওলাদারকে। আপনাকে স্বাগত। এছাড়াও আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন পরিবেশ অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক ফেরদৌস আনোয়ার। আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। থ্যাংক ইউ। প্রথমে আমি ডক্টর মুজিবুর রহমান হাওলাদার আপনার কাছে যেতে চাই। যেটি আমরা বলেছিলাম গত প্রায় ৪ মাস ধরে ধারাবাহিকভাবে পাথর উত্তোলন করা হলো এবং প্রশাসনের এবং অবভিয়াসলি মানুষের চোখের সামনে এটা কিভাবে সম্ভব হলো এবং ক্ষতির পরিমাণটা, ধরনটা আসলে কিরকম হলো আমাদের? অবভিয়াসলি এটি তো ক্ষতি হয়েছে, আর এটি তো কোনো প্রশাসনের কাছে এবং পুরো জনগণের কাছে, আর অন্তর্বর্তী একটি সরকার এবং অন্তর্বর্তীকালে সরকারে যারা এসছেন সেখানটায় পরিবেশ অভিজ্ঞ লোক আছে এবং পরিবেশ নিয়ে যারা দীর্ঘদিন ডিল করেছেন, আদালতও মামলা মোকদ্দমা তারা করেছেন, তো মানে তাদেরও অংশগ্রহণ আছে এবং তারা অবহিত। সো টোটালিটি নিয়ে আমরা যেটা, এটা একটা বিশেষ সময়, এই সময়ে তো আমরা বলবো যে অতীতে যেটি ঘটেছে এই সময় তো এটা ঘটবার কথা ছিল না। সো ইটস এ কোয়াইট এ স্টেন্স অ্যান্ড ইট ইজ another quite failure. It's a failure যে এই ঘটনাটা ঘটেছে, যেটা প্রত্যাশিত ছিল না। এবং আমি মনে করি যে এইটি, আমি যতটুকু জানতে পেরেছি যে ওখানে পরিবেশ উপদেষ্টা, মাননীয় পরিবেশ উপদেষ্টা এবং জ্বালানি উপদেষ্টা তারাও ভিজিট করেছিলেন। সেই সময়েও বোধহয় মানুষের কিছু ক্ষোভ, কিছু দুঃখ, কিছু ইত্যাদির কথা প্রসঙ্গক্রমে চলে এসেছে এবং তারপরে তো ওখানে আরো বেশি নজর দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। তো আমি যেটা মনে করি যে অবশ্যই এই জায়গাটায় যে পর্যায়ে এসেছে এইটি সমাধান করা যেত, কারণ যে পরিবেশবাদী মানে সিভিল সোসাইটি যারা এবং ওখানে প্রশাসনের যারা আছে তাদেরকে তো মোটিভেশনাল একটা কাজ করতে হতো। সেই মোটিভেশনাল কাজটা মানে বোঝানো, যেটা অ্যাওয়ারনেস বিল্ডিং, এটা করা। আরেকটি যেটা আছে যে আগে আমরা দেখেছি যে বিভিন্ন পলিটিক্যাল যে ফ্যাকশনস আছে, কনফ্লিক্টস আছে, তাদের মধ্যে একত্রিত করা যায়নি, কিন্তু এখন তো একটা নিরপেক্ষ পরিবেশ। সেই নিরপেক্ষ পরিবেশে আইনের প্রয়োগের জায়গা থেকে বা সাধারণ মানুষের পার্টিসিপেশন আরও, এবং যারা সিভিল সোসাইটি এবং পরিবেশবাদী যারা, তাদেরকে তো আমরা একত্রিত করে যদি আমরা চাইতাম, আরও আন্তরিক হতাম, আরও ওখানে আমাদের কি বলে এই কাজটিকে আমরা সঠিকভাবে করার একটা চেষ্টা করতাম, আমার তো মনে হয় আমাদের সাকসেসটা আসতে পারতো। যে ঘটনাটা ঘটেছে, এই হরিলুটের ঘটনাটা ঘটতে পারতো না, মানে হরিলুটটা হতো না। তো এই জায়গাটায় প্রশাসনের তো অবশ্যই ব্যর্থতা আছে। কারণ আমি একটি কথা এটার সাথে যুক্ত করে রাখতে পারি যে যারাই ধরুন সিভিল সোসাইটির লোক অথবা পরিবেশবাদী লোক, অনেক সংগঠন আমাদের আছে, প্রাইভেট সংগঠন, কিন্তু অ্যাট দ্য ফ্যাগ এন্ড লাস্টে আপনি বলবেন যদি আমাদের এই ধরনের পাবলিক, এটা তো পাবলিক প্রপার্টি, এই পাবলিক প্রপার্টি করতে, এবং এটা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দ্বারা এই পাবলিক প্রপার্টি ইট হ্যাজ বিন অ্যাগেইন অ্যাসার্টেন্ড, ডিক্লেয়ার্ড, রিএনফোর্সড, যেটা আমাদের কনস্টিটিউশনে আছে। তো সেরকম একটা প্রপার্টিকে রক্ষার ক্ষেত্রে এখানে তো দল মত নির্বিশেষে এখানে তো আমাদের মানুষকে যেমন বোঝাতে হবে, এবং সেটি যদি বুঝে না আসে তাহলে তো সেখানে আমরা ছাড় দেওয়ার কোনো উপায় নেই। আইন প্রয়োগ অবশ্যই করতে হবে, কারণ স্পষ্ট আইন রয়েছে এবং এই স্পষ্ট আইন প্রয়োগের মানে যদি প্রয়োজন হয় তাহলে তো এটিতে একেবারে কঠোরভাবে করা উচিত বলে আমি মনে করি, এবং সেটাও ছিল। এই আইনটা কি আছে এবং কি করা যেত, এটা আপনার কাছে আমি আসবো। আমাদের আরেকজন অতিথি আছেন, আমি তার কাছে যেতে চাই। এবার ফেরদৌস আনোয়ার, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। পরিবেশ অধিদপ্তর সিলেটের দায়িত্ব পালন করছেন আপনি। এখানে যে ঘটনা আপনি নিশ্চয়ই জানেন। আমি একটি বিষয়ে আসতে চাই, সেটি হচ্ছে যে বিএনপি, জামায়াত এবং এনসিপি
তাদের ৩ দলের প্রায় ৬ জন শীর্ষ নেতা এই বিষয়ে দীর্ঘদিন ধরে বক্তৃতা করছিলেন। তারা কোয়ারি চালু করা এবং মানুষের বিষয়গুলো বলার চেষ্টা করছিলেন যে এটি মানুষের পেশাগত জায়গায় ক্ষতি হতে পারে। কিন্তু তার এই উসিলায় কি আসলে এটা সম্ভব কিনা, লুটপাটকে উৎসাহ দিয়েছে কিনা, অনেকে দিয়েছে। এছাড়াও ইসলামী আরো কয়েকটা দল করেছে। আমি প্রধানত এই ৩ দলের মানে ব্যাপারটা এরকম আপনি লক্ষ্য করেছেন কিনা যে মানে পাথর তোলার ক্ষেত্রে আসলে সব দল ভাই ভাই এরকম হয়ে গেছে কিনা, এবং এটা ঠেকানো গেল না কেন? ধন্যবাদ। আসলে বিষয়টা এরকম যে আসলে আমি যেটা মনে হয় আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলতে পারি, যারা অন্যায় করে তারা আসলে বিভিন্ন ধরনের শেল্টার খুঁজে। অর্থাৎ এইখানে যে বিষয়গুলো যারা করেছে তাদের মূল বিষয়টা হচ্ছে যে তারা চিরাচরিত অন্যায়কারী। দেখবেন তারা হয়তো কখনো কখনো কোনো ইনফ্লুয়েন্সের আন্ডারে বা কোনো ক্ষমতাশালী দলের বা কারো অধীনে তারা এটা করতে চায়। তো তারা এর আগেও যে করে নাই এরকম না, তারা কিন্তু প্রতিনিয়ত এটা করে আসছিল। পরবর্তীতে যেটা আসছে যে এখানে কোয়ারির বিষয়টা যখন আরো কড়াকড়ি আরোপ করা হলো, তখন তাদের মনে হচ্ছে যে এখানে একটা বিশাল জনসংখ্যা এই কোয়ারির উপর নির্ভরশীলতা রয়েছে, তাতে কোনো সন্দেহ নাই। তাদেরকে বিভিন্নভাবে মোটিভেট করারও চেষ্টা করা হচ্ছে, যেন তাদেরকে এটাকে বোঝানো যে এটা বেঁচে থাকলে বরং বেশি লাভ। এই অল্প সময়ে যদি এটা তারা নষ্ট করে ফেলে, সেটার হয়তো অল্প সময়ে একটা রিটার্ন আসতেছে, সেটা 5, 10, 20 বছর, কিন্তু এটা যদি বেঁচে থাকে সেটা যে 1000 বছরের একটা সম্পদ, সেটা আসলে বোঝানোটা ডিফিকাল্ট। এবং এটা আপামর জনসাধারণের মধ্যে এটা এখনো এই ভূতটা দেওয়া যায় নাই। যদি এই ভূতটা আমরা বেশি করে ইনফিউজ করতে পারতাম ওই সাধারণ জনগণের মধ্যে, এবং তাদের জন্য যদি অন্য কোনো অল্টারনেটিভ ব্যবস্থা করা যেত এবং বোঝানো যেত যে এখানে যদি বেঁচে থাকে আপনার প্রজন্ম, যে সামনের প্রজন্ম, তারাও এটার উপর নির্ভর করতে পারবে এবং একটা ভালো শিল্প হিসাবে এটা গড়ে উঠতে পারবে, সেই বিষয়টাতে হয়তো আরো বেশি কাজ করার সুযোগ আছে বলে আমি মনে করি। দেখুন, আপনি পরিবেশ অধিদপ্তর থেকে তো পরিবেশ রক্ষার জন্য কাজ করবেন, তা আপনার বোঝা বোধ বুদ্ধিটা একরকম থাকবে। ধরিত্রী রক্ষা আন্দোলন ধরা, যেটি সিলেট শাখা, তারাও এই অভিযোগ করেছে, তারা এটা বলার চেষ্টা করেছে এবং যাদের বিরুদ্ধে তারা বক্তৃতা করেছেন এবং কথা বলেছেন, 24শে জুন থেকে এখন পর্যন্ত অনেকগুলো সভা করেছেন। সেখানে বিএনপি, জামাত, এনসিপি সহ যাদের নাম এসেছে, তারা সাধারণ সম্পাদক, তারা সভাপতি, চরমনায়ের পীর, তিনি তো ফয়জুল করিম, এবং তার দলের পক্ষ থেকে তিনি একেবারে হুমকি দিয়ে বলেছেন যে এটা কেন করা যাবে না, এই ধরনের কথা। তখন এই ব্যাপারে উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল কিনা এবং সম্ভব হয়েছিল কিনা? বিষয়টা হচ্ছে এখানে উদ্যোগগুলা ছিল, কম বেশি সবসময় উদ্যোগগুলা ছিল, স্থানীয় প্রশাসন, আমরা এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের সাথে কিন্তু উদ্যোগ ছিল। সেই উদ্যোগটা হয়তো বলা যেতে পারে যে আরো মানে দৃঢ়তর করা, সেটা করা যেতে পারতো। হয়তো সেটা প্রত্যেকের পার্সপেক্টিভ থেকে আলাদা আলাদা হতে পারে, ব্যাখ্যা হতে পারে, তবে আমি বলবো উদ্যোগটা ছিল। তবে যেই বিষয়গুলো ইদানিং আসছে, যে এইটা আসলে অনেক সময় যারা রাজনীতি করেন তারা হয়তো পাবলিক সেন্টিমেন্টের বিষয়ে অনেক বলেন, কিন্তু আমরা যখন কোনো উদ্যোগ নিয়েছি, এখানে মনে করেন আমরা যখন মামলা করেছি বা আমরা অভিযান পরিচালনা করেছি, ওই ক্ষেত্রে কিন্তু মানে প্রচন্ড বাধার সম্মুখীন হইতে হয়েছে এরকম না। এখানে যেহেতু মানে কাজটা করা গেছে, হ্যাঁ, তবে এখানে কিছু আছে যেটা আমি বলবো যে আমাদের উদ্যোগগুলাকে যদি আরো দৃঢ়তর করা যেত, সেই ক্ষেত্রে হয়তো আমরা আরো ভালো ফল পাইতে পারতাম। আর অন্য আসপেক্ট যেগুলা আছে সেগুলা হয়তো আরো আলোচনার মাধ্যমে তাদেরকে যদি আরো সংগঠিত করা যেত এবং তাদের সহযোগিতা যদি থাকতো, সেটা আরো ভালো হইতো, বা আজকে যে ঘটনা ঘটছে সেটা হয়তো ঘটতো না। আইনগত কোনো ব্যবস্থা নিয়েছিলেন? আইনগত ব্যবস্থা যেটা আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর বেশ কিছু অভিযান ওখানে পরিচালনা করেছে, এবং ওইখানকার যে স্টোন ক্রাশার যারা যেখানে এই পাথরগুলা নিয়ে আসা হয়, ওইগুলার কিন্তু আমরা অনেকগুলাকে সংযোগ বিচ্ছিন্ন থেকে শুরু করে ওদেরকে বন্ধ করে দেওয়া বা ধ্বংস করা, এই উদ্যোগগুলো আমরা নিয়েছি। জি, আপনি সঙ্গে থাকুন। আমি আমাদের ডক্টর মুজিবুর রহমান হাওলাদার আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে আইনের প্রয়োগের কথা তিনি বলেন। কি আইন প্রয়োগ করা হলো যেটির পরে 4 মাস ধরে ধারাবাহিকভাবে পাথর তোলা হলো এবং শেষের 7 দিনে, মানে একেবারে শেষের 7 দিনে সবচেয়ে বেশি ডিজাস্টার হচ্ছে, সবচেয়ে বেশি পরিমাণে তুলে প্রায় 80% পাথর তুলে নেওয়া। এটা তো চুরি করে সম্ভব না।
দেখুন এইটি তো আহ, যে পাথর তো আমাদের জাতীয় সম্পদ হয়ে গেছে এবং নদী তো আমাদের পাবলিক প্রপার্টি, ফলে সেখানে তো কোনো একটি পাবলিকেরই যাওয়ার কথা না। হুম, নো পাবলিক শুড হ্যাভ এন্ট্রান্স ইভেন অন দি ফোর্থ শোর অফ দি রিভার। যে আইনগুলো আছে ভেরি ক্যাটাগরিক্যালি। এখন কথাটা হচ্ছে যে একটা গ্রস ইরেগুলারিটিস অন দি পার্ট অফ দি অথরিটিস। যে অথরিটিস গুলো আমাদের আছে কর্তৃপক্ষ, ইনক্লুডিং দি মিনিস্ট্রিজ, দ্য নাম্বার অফ মিনিস্ট্রিজ আর দেয়ার। আপনি দেখবেন 2018-তে জি এই যে বার্ষিক প্রতিবেদন, এই প্রতিবেদনের 500 পেজ থেকে শুরু করে আপনার প্রায় 450 পেজ পর্যন্ত যেটা আছে ওই অঞ্চলের এইটি নিয়ে, এই যে সিলেট বিভাগের টোটাল বিষয় নিয়ে মানুষকে এমন কোনো ইয়ে ছিল না যে যাদেরকে আমরা সম্পৃক্ত করিনি, আচ্ছা এবং সকল অথরিটি ছিল। বিভাগীয় নদী রক্ষা কমিশন কমিটি, তারপরে জেলা উপজেলা, তাদেরকে নিয়েও মিটিং করা হয়েছে। সেখানে আপনি বেলা, হিউম্যান রাইটস থেকে শুরু করে যারা নদী পানি পরিবেশ রক্ষার জন্য কাজ করেন সিলেট অঞ্চলেও, তারাও কিন্তু সবাই সেখানটায় ছিলেন। এবং নদী রক্ষা কমিশনে আমি চেয়ারম্যান হিসেবে তখন ছিলাম। আমি ওখানে তৎকালীন মন্ত্রী বাহাদুরকে নিয়ে গিয়েছিলাম। আচ্ছা এবং আপনারা বলবে মানে ওই জায়গাটায় আমরা যে বিভিন্ন জায়গায় মিটিং করেছি, সারা দিন বসে আমরা সেমিনার করেছি আচ্ছা এবং আমরা বলছি যে এই পরিবেশ এইগুলোকে রক্ষা করতে হবে। তখনও যে একটা গ্রাউন্ডস তারা বলছে যে আমাদের সাধারণ মানুষেরা তারা কোথায় যাবে, তারা কাজ পাচ্ছে না, শ্রমিকরা কোথায় যাবে। কিন্তু দেখুন এইটা তো একটা, আমি বলবো কি, এইটি কিন্তু একটা ভালো যুক্তি নয়, এটা একটা ল্যাংড়া যুক্তি। আমি এভাবেই বলতে চাই, এটা একটা ল্যাংড়া যুক্তি। ল্যাংড়া যুক্তি এ কারণে, এইটি দিয়ে জাতীয় সম্পদকে, রাষ্ট্রীয় সম্পদকে বিপন্ন করে ফেলবেন বছরের পর এটা হতে বছর। পারে না। এবং এই সরকার ওই সরকার কোন সরকার তার নাম দিয়ে কিছু যায় আসে না। ইট ইজ দি প্রপার্টি, এভরি সিটিজেন হ্যাজ গট দি রাইট টু এনজয় ইট। সেই জায়গাটাই যদি আমরা বলি, এবং সেটা কিন্তু ইট ইজ সাপোর্টেড বাই আওয়ার কনস্টিটিউশন, ইট ইজ সাপোর্টেড বাই লটা। পরিবেশ আইনে কি আছে, আমরা একটা আইন প্রয়োগ করেছি। আপনি দেখুন যে ওই জায়গাটায় পরিবেশ আইনে ওরা বলুক যে কাউকে একদিনের ডিটেনশন করিয়েছে কিনা, কাউকে দুই একটা জায়গায় অনেক ক্ষেত্রে হয়তো আপনি বলে দে নো দি লিডার্স, লোকাল লিডার্সরা তাদের নিয়ে কটা মিটিং করেছে আমাকে বলুন। তো এইটা তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইজ অলসো দেয়ার। এবং মোবাইল কোর্ট করার জন্য যে আসপেক্টটা আছে, আমি মনে করি এইটি প্রশাসনকে আরো শক্তভাবে করা উচিত ছিল। কারণ গভর্নমেন্টের এখন যে ব্যবস্থাপনা, সেখানে তো পরিবেশ মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়গুলো সংশ্লিষ্ট যারা আছে তারা তো তাদের সাপোর্ট দিতে চাচ্ছে প্রশাসনকে। তাহলে এখন এইটি, তাহলে সমস্যাটা কোথায়? আমি দেখলাম যে পরিবেশ উপদেষ্টা নিজেও এক ধরনের অসহায়ত্ব প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন আগের 4 বছরে আমরা যদি ঠেকাতে পেরেছি, কিন্তু এই সময়ে পারা গেল না বা হয়নি। এবং সিলেটের কথা বলি যে 17টি কোয়ারি ইজারা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এই অন্তর্বর্তী সরকার 27 এপ্রিল থেকে। তার মধ্যে 8টি সিলেটের, তার বাড়িও সিলেটে। সিলেট অঞ্চলে তো অনেক বেশি নদী এবং পাথর কোয়ারি আছে। আমি এখন একটি এই অঞ্চলটা, এই 8টি নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, তো এই 8টির উপরে যেটি আছে, আপনি দেখুন এর যেটা হচ্ছে যে আমাদের পাথর তো আসবে, পাথর আসছে, এবং আমাদের যে টেরিটরি আছে, আমাদের টেরিটরির বাইরে থেকে এটা ভেসে আসছে। তো এটি যদি একটা যেভাবেই আসুক, আমরা যেমন প্লাবন পাচ্ছি, তাই না, আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে নানাভাবে, কিন্তু যখন এই পাথরটা আসে, এটা একটা সম্পদ হিসাবে আমাদের সংগ্রহ করা উচিত। তো সংগ্রহ হচ্ছে যে এর একটা পদ্ধতি থাকতে হবে, এটা কিন্তু এটা নিয়ে স্টাডি করা দরকার। এবং সেখানে কিন্তু আমাদের টেকনোলজিক্যাল যে নলেজ আছে, নো হাউ, এবং বৈজ্ঞানিক যে ব্যাপারটা, সেটি নিয়ে আমাদের করতে হবে যে কতটুকু আমাদের পরিবেশ রক্ষার জন্য ওখানে কারণ প্রতি বছরই তো প্রায় আসবে এটা কন্টিনিউয়াসলি। ফলে আস্তে আস্তে ওটা তো স্তূপ হয়ে যাবে, তাহলে ওটাই তো আর একটা পাহাড় হয়ে যাবে। এর মানে কি, আমরা তো ওটা অ্যালাউ করবো না যে টোটালটা ওখানে থাকবে। কেবলমাত্র পরিবেশ রক্ষার জন্য আমার পানির সাথে মিলিয়ে মানে যেতটুকু থাকা দরকার ততটুকু, বাকিটুকু আমাদের কালেকশন করতে হবে। সেই কালেকশনের পদ্ধতি কিন্তু আইনে বলে দেয়া আছে যে কিভাবে করতে হবে। সেই যে ইজারা পদ্ধতি, সেই যে লিজ দেয়া এবং এটা সংগ্রহ করা, গভর্নমেন্টের যে অথরিটি এবং মন্ত্রণালয়, এটা ছাড়া বাইরের লোক তো এটা করবে না। তাহলে তারা পারলো না কেন? এই না পারার ব্যর্থতার কারণে আমাদের পাবলিক প্রপার্টি এরকম বিনষ্ট হলো, একটা অরাজকতা তৈরি হলো, একটা ব্যাড ইনস্ট্যান্স তৈরি হলো যে এতগুলো লোকজন মিলে পাবলিক প্রপার্টিকে লুটতরাজ করে নিয়ে গেল। এটা এক্স্যাক্টলি, এটি তো আমরা দেখতে চাই না এই সময়। আপনি দেখুন আমাদের বর্তমান কেয়ারটেকারের কথাটা বলছেন, এটা এই রিপোর্টটা হচ্ছে 2018 সালে, এটা তো বার্ষিক, এটা তো বার্ষিক, এখন কথা হচ্ছে এটা তো প্রতি বছরই এই রিপোর্টটা হয়। এবং আপনি দেখবেন যে এখানে বলে দেয়া আছে, আমি 14 তারিখ, 15 তারিখ, 15ই মে, 14ই মে 2018 এবং 19শে মে
আমরা বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা জেলায় ওখানে গিয়ে এবং এই সাইটগুলো আমরা শেষের দিকে দেখেছি। এই ধারাবাহিকতা ছিল না, এই যে 2024, 25, 23 এই সনগুলোতে? এই সবগুলোতে তো ওখানে নদী রক্ষা কমিশন তো এখন একটা ছোট জগন্নাথে পরিণত হয়েছে। ওখানে আপনি দেখবেন কোনো কমিশন নেই, কিন্তু কমিশন ফর্ম করে না। আচ্ছা, গত একটি বছর যে আসলো, আপনি দেখুন মাননীয় আমাদের যে চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা 3-0 যে থিওরি, আমরা এটা বারবার বলেছি, আমিও বলেছি নানাভাবে 3-0 থিওরি, তার মধ্যে একটা হচ্ছে পরিবেশ। এবং এই যে আসপেক্টটা আলোচনা হলো 3-0, তাহলে তার সময় এই যে বিগ জিরো পরিবেশ রক্ষার জন্য যতটুকু নজর দেওয়া উচিত ছিল, এবং নদী রক্ষা কমিশনের মতো একটা কমিশন যে সমন্বয় করতো সকল ডিপার্টমেন্টগুলোতে, মাঠে গিয়ে কাজ করলেই তো হতো, সেখানে তো অ্যাডভাইজারে যাওয়ার প্রয়োজন ছিল না। তাইলে আজকে এইটি অ্যাডভাইজার যারা বললেন তাদের ওখানে যাওয়ার প্রয়োজন হলো কেন? এবং সেখানে নদী রক্ষা কমিশনের কেউ গিয়েছে আমাকে বলেন? হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যে আদেশগুলো আছে এটাও তো একটা লঙ্ঘন। এবং নদী, পানি, পরিবেশের যেটা হচ্ছে, এগুলো পাবলিক প্রপার্টি, লিভিং বিং। এই জায়গাগুলোতে আপনার যে ধরনের আমাদের নজর দেওয়ার দরকার ছিল, যে নজরদারি প্রয়োজন ছিল সার্বক্ষণিকভাবে, সেটি একেবারে কোয়াইট অ্যাবসেন্ট। এবং এই জন্য আমি বলবো, আমি একজন সাধারণ মানুষ, দায় মন্ত্রণালয়গুলোর, অথরিটিগুলোর এবং লোকাল অথরিটির। আর লোকাল অথরিটিকে আমি অনেক সময় বলবো না কেন, লোকাল জনগণ যদি একত্রিত হয়ে যায় তাদের উপর অনেক প্রেশার থাকে। সেই জায়গায় আমি বলি পলিটিক্যাল লিডার্সদের নিয়ে আপনি যখন সরকার এবং সরকারি ব্যবস্থাপনায় যারা থাকে ওই পদগুলোতে, তাদের পাশে দাঁড়াতে হতো। প্রশাসনের পাশে না দাঁড়ালে তাদেরকে দিয়ে কাজ করানো সম্ভব হয় না। এই সকল যেখানে মাস পিপল আর ইনভলভ এবং দে আর ইন্টারেস্টেড ইন ইনভলভ। এখানে একটা কথা না বলে ভুলে যাওয়ার আগে বলি, একটা সাধারণ যুক্তি সবসময় দিয়ে থাকে যে আমাদের অনেক শ্রমিক, এদের কি হবে? এই শ্রমিকদের জন্য 10 লাখ মানুষের কথা বলছেন আপনি, বলেন 10 লাখ মানুষ, 10 লাখ মানুষের আপনি তালিকা করেন, তাদের জন্য স্পেশাল প্রোগ্রাম নেওয়া হবে। এবং এখন যে আমাদের চিফ অ্যাডভাইজার আছেন, তার যে ওই যে কি বলে, ওনার তো গ্রামীণ আছে না, ওনাদের গ্রামীণ প্রকল্পের মাধ্যমে আপনি নিতেন, অসুবিধা কি ছিল? আপনি সেইটি নিয়ে পাবলিক প্রপার্টি রক্ষার জন্য আপনি কি সেটি করতে পারতেন না? আমি বলবো যে গভর্নমেন্টকে সঠিকভাবে বিবেচনা করে কালকেই তাদের সিদ্ধান্ত নেওয়া দরকার, দেরি না করে, যে এই লোকগুলো না খেয়ে আছে কয়জন ওর উপরে নির্ভরশীল, তাদের তালিকা করুক। তালিকা করে আপনি দেখুন, এই যে মাছের জন্য, ইলিশ মাছের জন্য একটা নির্দিষ্ট সময় 2 সপ্তাহ না 3 সপ্তাহ দেওয়া হয় না, যে এই সময় তারা এটা করতে পারবে না, এবং তাদের জন্য একটা দেয়, ওই যে কিছু ভরণ পোষণের জন্য এটা দেয়। তাহলে ওই অঞ্চলে যদি নির্ভরশীলই হয়ে থাকে এখন গরিব মানুষ যারা পাথরের উপরে ক্রাশিং করে তাদের বাঁচতে হয়, তাহলে তাদের সত্যিকার তালিকা করে তাদের জন্য এরকম একটা প্রোগ্রাম করুক। সেটা করা যেত নিশ্চয়ই। দ্যাট কুড বি ডান। নট অনলি দ্যাট, ওই লোকগুলোকে যদি ওই জেলার বাইরেও নদী রক্ষার ক্ষেত্রে, পরিবেশ রক্ষার ক্ষেত্রে কাজে লাগাতে হবে, তাহলে সেখানেও আমরা ওই প্রোগ্রামের মাধ্যমে, প্রজেক্টের মাধ্যমে টোটাল দেশে আমরা তাদেরকে ছড়িয়ে দেব এবং তাদের কর্মসংস্থান হবে। তাহলে এই ইস্যুস গুলো নিয়ে আমাদের কিন্তু উই নিড টু টক। এবারে পরিস্থিতিটা নিয়ে একটু ফেরদৌস আনোয়ার আপনার কাছে আসছি আমি। এই যে এবারের যে পাথর লুট হয়েছে সেটার আনুমানিক, একেবারে স্পেসিফিক না, সংবাদপত্রে যেটি দেখা যাচ্ছে আনুমানিক প্রায় 200 কোটি টাকা মূল্যের এটি সেখানে ছড়িয়েছিল। এটি প্রাকৃতিক সম্পদ। তাহলে এইরকম আর্থিক মূল্য যার আছে সেটি যে লুট হতে পারে সেটি যে কেউ অনুমান করতে পারে। এবং এর সঙ্গে যে মানুষদের কথা বলেছে সেটা 10 লাখ মানুষের কথা বলেছেন সেখানকার স্থানীয় রাজনীতিবিদরা। এই দুটো বিবেচনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল না? এটা আগে থেকেই যে বিবেচনার বিষয় ছিল, এবং 5ই আগস্টের আগেও এগুলা কিন্তু বেশ দেখভাল করা হতো। কিন্তু এর পরবর্তী সিচুয়েশনে কিছুটা পরিবর্তন ঘটায়, এখানকে কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতিও অবনতি ঘটে। পরবর্তীতে এটা টেক ওভার করা হয়, এবং সেটা কিন্তু একেবারে করা যায় নাই, মানে প্রতিরোধ করা যায় নাই। এবং এই বিষয়ে কিন্তু যেটা আমি আগেও বলেছি যে পদক্ষেপগুলো অব্যাহত ছিল, বেশ কিছু পদক্ষেপ অব্যাহত ছিল, তবে সেটা ইন্টেন্সিটিটা আরো হয়তো বৃদ্ধি করার প্রয়োজন ছিল। এবং এই মূল্য যেটা আপনি উল্লেখ করলেন যে মূল্যমানের বিষয়টা, এটা তো অবশ্যই মূল্যমানের বিষয়, এবং প্রাকৃতিক পরিবেশ এবং এটার যে আর্থিক মূল্য, দুইটার দিক থেকেই কিন্তু এটাকে বিবেচনার জন্যই এটা কিন্তু সুরক্ষার জন্য পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। এবং সেই জন্যই কিন্তু এটা মানে সংরক্ষণের জন্য সবার একটা প্রচেষ্টা। তো সেই বিষয়টা আগেও ছিল, এখনো আছে, তবে সেটা আরো কি প্রক্রিয়া, যেটা আমাদের বিশেষজ্ঞ বললেন যে আরো হয়তো এই ধরনের অল্টারনেটিভ ব্যবস্থাগুলো আমরা করতে পারতাম, তবে সেটা করার জন্য কিন্তু একটা সময়ের দরকার।
সেই বিষয়গুলা যদি এখন আসে অথবা সামনে যদি করা যায়, সেটা হয়তো আরো করা সম্ভব। এবং পাথর কিন্তু এখানে যেটা যে বক্তব্য আপনি শুনেছিলেন নিশ্চয়ই, সেখানে মানে সুস্পষ্ট আইনের কথা উনি বলেছেন, যেটা দিয়ে প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। আমার কথা হলো যে 4 মাস একটা দীর্ঘ সময়, এবং পাথর এমন জিনিস না কেউ পকেটে করে এক ট্রাক পাথর নিয়ে যায়, এটা মানে প্রকাশ্য দিবালোকে অনেক মানুষের সামনে নিতে হয়েছে। তাহলে প্রশাসনের নাকের একেবারে ডগার সামনে এটা ঘটলো, এবং লুটপাটকারীরা এত শক্তিশালী যে তারা দিনের পর দিন ধরে এটা করতে পারলো। জি, এটা আমি আপনাকে বলি যে এখানে কিন্তু সাদা পাথর যে এলাকাটা, সেটা কিন্তু ইসি এলাকা না। পরিবেশ আইন অনুযায়ী সেটা ইসি এলাকা না, সেটা সাধারণ এলাকা। কিন্তু জাফলং ডাউকি ওইটা ইসি এলাকা। ওইটার ক্ষেত্রে আমরা যে ধরনের পরিবেশ আইনে পদক্ষেপ নিতে পারি, এই ক্ষেত্রে কিন্তু পদক্ষেপটা সেরকম ভাবে নেওয়া যায় না। এটা একটা ঘাটতি আমাদের ছিল। তবে ইতিমধ্যে আমাদের প্রশাসনিক মন্ত্রণালয় থেকে এটা ইসিএ ঘোষণার জন্য একটা আসছে, মানে একটা প্রাথমিক অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য আমাদেরকে বলা হয়েছে। এটা যদি ইসিএ হয় সেক্ষেত্রে কিন্তু পরিবেশ আইনে কিন্তু একটা পদক্ষেপ নেওয়া যেত। কিন্তু এখানে আরেকটা আইনের প্রয়োগ আছে, সেটা হচ্ছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, যারা মূলত কোয়ারি অবস্থায় এটাকে ম্যানেজ করত, এবং পরবর্তীতে কোয়ারি বন্ধ হওয়ার পরে মূলত তারা এই কোয়ারিটা বন্ধ হয়ে যায়। কিন্তু এইখানে অবৈধ পাথর উত্তোলনের ব্যাপারে যে ওই আইনটা আছে, ওনাদের যে আইনটা আছে, এইটা প্রয়োগের একটা কার্যকর উপায় আছে, সেটা কিন্তু এখানে অনুপস্থিত ছিল। আমি বলবো যে তাদের হয়তোবা ইনস্টিটিউশনাল দুর্বলতার কারণে হয়তো হতে পারে। আমরা যারা স্থানীয় প্রশাসন বা পরিবেশ অধিদপ্তরের যে পদক্ষেপগুলো ছিল, এটার সাথে যদি এটা যোগ করা যেত, আমার মনে হয় এটাকে আরেকটু ফেরানো যেত, বা যেই ঘটনাটা আজকে ঘটছে সেটা হয়তো ঘটতো না। এখানে ওই একটা অনুপস্থিতি আছে। হয়তো অনেকে এই বিষয়টা জানেন না যে এটার মূল মালিক কিন্তু খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো। তাদের আইনে কিন্তু এই অবৈধ পাথর এক্সট্রাকশনের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা বলা আছে। যেরকম পরিবেশ আইনের ইসি এর ব্যাপারে আমরা যেরকম কঠোর পদক্ষেপ নিতে পারি, যেরকম জাফলং ডাউকিতে আমাদের প্রায় 11টা মামলা আছে, এবং যারা মূলত এই পাথর ব্যবসার সাথে জড়িত তারা প্রত্যেকেই কিন্তু একাধিক মামলায় আছে, এবং তারা যথেষ্ট আমি বলবো যে সতর্ক আছে এই বিষয়ে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের এই একটা দুর্বলতার কারণে হয়তোবা আমরা পরিবেশ আইনের কথা বলতেছি যে এইটার ক্ষেত্রে আমাদের একটু আমরা ওই রকম শক্ত অবস্থান নিতে পারি নাই। সেই ক্ষেত্রে যদি ওই বিএমডির ওই আইনটা ব্যবহার করা যেত, তাহলে এটাকে আরো কিন্তু শক্তভাবে প্রতিরোধ করা যেত। আপনি আদালতের কথা বলছেন, আজকে 4 সপ্তাহের রুল দিয়েছে, আপনি নিশ্চয়ই জানেন। সেখানে একটা নির্দেশ দেওয়া হয়েছে যে ভোলাগঞ্জ থেকে সাদা পাথর যারা লুট করেছে তাদের তালিকা করা, এটি একটি। আরেকটি জিনিস বলা হয়েছে, এই লুট হওয়া পাথরগুলো 7 দিনের মধ্যে আবার সেখানে প্রতিস্থাপন করার কথা। এখন আমার প্রশ্ন হলো, আপনি তো ওখানে কাজ করেন এবং পরিবেশ রক্ষার অধিদপ্তরে কাজ করছেন, পরিবেশ অধিদপ্তরে। এটা কি মনে হয় এই যে 80% পাথর উত্তোলন করে নিয়ে যাওয়া হলো, এইটা আবার প্রতিস্থাপন করা যায়? এটা সংগ্রহ করা এবং ওখানে এখন এই বিষয়টা হচ্ছে, পাথর এখান থেকে যেগুলো যাচ্ছে ট্রাকে করে, ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয় এবং যৌথ বাহিনী কিন্তু অভিযান শুরু করেছে, এবং এখানে যে অবৈধ পাথর সেটা আটকও করা হচ্ছে। এবং আমার মনে হয় যদি এটা প্রচেষ্টা চালানো যায়, সেটা অনেকটাই করা সম্ভব। এবং ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে সেই উদ্যোগ নেওয়া হয়েছে, এবং এই বিষয়ে ঘোষণাও আসছে। আমার মনে হয় সেটা হয়তোবা সেটা শতভাগ সম্ভব হবে না, তবে অনেকাংশেই সম্ভব। কারণ এই পাথরগুলা সুনির্দিষ্ট এবং কোথায় যায় সেটা বের করা কিন্তু খুব কঠিন কাজ না। অতএব সেটা আদালতের নির্দেশ বাস্তবায়ন করার ক্ষেত্রে অনেকটা মানে কার্যকর ভূমিকা নেওয়া যায়, মানে সম্ভব, এটা মানে অনেকটাই সম্ভব। আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি একটু ডক্টর মুজিবুর রহমান হাওলাদার আপনার কাছে যাচ্ছি। উনি যেটা বললেন ওই আইনটা সম্পর্কে একটু বলবেন। আর এই যে বলা হচ্ছে যে এটা কি সহজ ছিল না যে এখান থেকে পাথর উত্তোলন করতে না দেয়া, এখন চলে যাওয়ার পরে সেটা নিয়ে আসা এবং প্রতিস্থাপন করা, এটা আসলে মানে কতটা প্র্যাকটিক্যাল? হ্যাঁ, আপনি যেটা বলছেন যে যেটা বলছে আমাদের সম্মানিত পরিচালক, হ্যাঁ, ফেরদৌস আলম, আমরা যখন মিটিং করেছিলাম তখন কিন্তু পরিবেশের ডাইরেক্টর আমার সাথে ছিল। এই টোটাল লোকালিটির ওই সময় আমরা দেখে করেছি। এখন কথাটা হচ্ছে কি, ওনারা জানেন, ওনারা পারেননি কেন? মানে প্রথম হচ্ছে যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন কেন পারেননি আইন প্রয়োগ করতে? সেটা হলো যে তারা একটা ভয় ভীতি তাদের আছে যে লোকাল লিডার্স আর মোর পাওয়ারফুল দ্যান দেম। সেটা একটা ব্যাপার। তা নাহলে তো আইনের তারা প্রয়োগটা করতে পারতেন। কারণ
আগের যে ইতিহাস আমি দেখেছি তাতে তারা আইন প্রয়োগ করতে গেলে অনেক সময় হয়তো ওখানকার এমপি, ওখানকার মন্ত্রী বাহাদুর বা তারা উপর থেকে মন্ত্রণালয় থেকে যারা আছেন, সমন্বয়ের একটা সমন্বয়হীনতা আছে একটা, নাম্বার ওয়ান। এই যে উনি বললেন যে একাধিক মন্ত্রণালয়, এই সমন্বয়হীনতার জায়গায় সমন্বয় করার জন্য কিন্তু আমরা কি কি ইফেক্টিভ সাজেশন দিয়েছি, কোন মন্ত্রণালয়ের কি দায়িত্ব এবং তিনি একা পারবেন না। খনিজ সম্পদ ব্যুরো হচ্ছে মালিক এটা, আবার এদিকে হচ্ছে পরিবেশ আইনে এক্স্যাক্টলি। তো আপনার ওরাও ব্যবস্থা নিতে পারতো, এরাও নিতে পারতো। এখন সমন্বয়ের জন্য এই যে জাতীয় নদী রক্ষা কমিশনের কোনো লোকজন ওখানে ছিল না। আর ডেপুটি কমিশনার যখন কাজ করবেন তিনি এই সকল মন্ত্রণালয়ের কিন্তু আপনি যারা সমঝোতার যে জায়গা ওইখানে, এবং তিনি নদী রক্ষা মানে জেলা নদী রক্ষা কমিটির চেয়ারম্যান তিনি, কিন্তু নট অনলি তার, তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও। তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যদি তার পাবলিক প্রপার্টি রক্ষার জন্য, তিনি তো ওখানে 144 জারি করতে পারতেন, ইজিলি জারি করতে পারতেন যে কোনো সময়। এবং এরপর যারা গেছে নট অনলি দিন ওখানকার যারা, আমি বলবো যে ল অ্যান্ড অর্ডারের সাথে যারা জড়িত তাদেরকে যদি নিয়োগ করে দিতেন যে তারা জানে না কারা কারা নিয়েছে, হু আর দ্য পিপল দেয়ার হু হ্যাভ লুটেড দিস, এবং তার গ্যাং লিডার কারা, ইট ইজ পসিবল, তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। এবং আমি মনে করি যে আমাদের এই ধরনের উদাহরণ, এটা একটা ব্যাড ইনস্ট্যান্স থাকবে কিন্তু, কারণ এইটি যদি চলতে দেয়া হয়, অ্যাকশন না নেওয়া হয়, তাহলে কিন্তু পাবলিক প্রপার্টিকে রক্ষার ক্ষেত্রে আমরা কিন্তু বেশি দূর এগোতে পারবো না। 51টি কোয়ারি রয়েছে, অন্যগুলো ঝুমকির মুখে পড়বে, সেরকম হুমকির মুখে পড়বে, এবং এটা করতে দেয়া যাবে না। ফলে আমাদের পরিবেশ তো একটি দিক আছে অ্যাসপেক্ট, অপর দিকে আমাদের জাতীয় সম্পদ, আমাদের পাবলিক প্রপার্টি, এটা রক্ষার একটা বিষয় আছে। এবং সেই জায়গায় আমাদের যে ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের সমন্বয়হীনতা রয়েছে। এই জায়গাটায় সমন্বয় আনতে হলে যে প্রতিষ্ঠানগুলো কাজ করবে তাদেরকে ক্ষমতায়ন করতে হবে। আপনি মাঠ পর্যায়ে কাজ করেছেন, আপনাকে এই প্রশ্নটা একটু করতে চাই। অবশ্যই আমি একেবারে ওই উপজেলা ইউনিয়ন থেকে শুরু করে আই হ্যাড বিন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমি অ্যান্টি কারাপশনে দুবার ছিলাম, আমি বোঝাতে পারছি। আমার সময় আমি অ্যান্টি কারাপশন লোককে বাড়িতে বিদায় দিয়েছিলাম, আমি বোঝাতে পেরেছি। সবগুলো দিকে আপনি এক্স্যাক্টলি লক্ষ্য রেখেছেন। এখন আমার প্রশ্নটা এরকম যে আইন আছে, কিছু তো আইন আছে, সেটা তো সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেত। সেই জায়গাটায় স্থানীয় যে নেতাদের কথা বলা হচ্ছে, আমি যে সমস্ত দলগুলোর কথা বললাম, বাংলাদেশে এই মুহূর্তে আলোচিত প্রায় সবাই, সব দলের মধ্যে তাদের অংশীদারিত্ব রয়েছে, তারা কতটা প্রভাবশালী হলে যে না তারা তাহলে আগামী দিনে তারা মানুষের কাছে তো ভোট চাইতে যাবে, তাই তো? তাহলে তাদের যে এই যে দায়িত্বহীনতা, পাবলিক প্রপার্টি রক্ষা করতে পারলেন না, আগামী দিনে দায়িত্বে গিয়ে তারা কি করবেন? আমি একটা সাধারণ মানুষ, আমার বয়স 70, হয়তো 2 দিন পরে আমি মারা যাব। এই কথাটা আজকে যে আপনি বললেন আমার বলার সুযোগ পেলাম। তাহলে should these people be tomorrow be মানে voted for, should they be leader? তারা আমার লিডার হবেন কি করে? যারা আইন আছে, সংসদে একটা আইন পাশ করতে কত হাজার কোটি লাগে, কত লাইট, কত ফ্যান, কত এমপি, কত মন্ত্রীকে কত পয়সা দিতে হয়, আপনি তো জানেন। আমি জাতীয় সংসদে আমি কাজ করেছি, আপনি জানেন। সো আমি তো এটা জানি। এই আইন পাশ করার পরে এই আমাদের নেতারা যারা আছেন, ইরেসপেক্টিভ অফ পার্টি, কোনো পার্টির, তারা কেন আমাদের লোকাল প্রশাসনের পাশে দাঁড়াবেন না যে আপনি আইন প্রয়োগ করুন যাতে পাবলিক প্রপার্টি রক্ষা করা যায়? এইটা তাদের পাওয়া উচিত ছিল। কিন্তু ঘটনাটা বাংলাদেশের প্রেক্ষাপটে উল্টো হচ্ছে। তারা প্রভাব বিস্তার করে এবং তাদের সাথে একটা জোশ সাজস বোধহয় হয়ে যায়। কোনো পাবলিক সার্ভেন্ট যারা সততা নিষ্ঠার সাথে কাজ করতে চায়, ওখানে প্রয়োগ করতে চায়, তাদের উদ্যোগ করে ফেলানো হয়। এরকম ঘটনা ঘটেছে আমার সময়, আমি নানা ভাবে দেখেছি। আমি দেখেছি যে, যেমন আমি 2-4টা জেলার কথাই বলি, আমি যদি হবিগঞ্জের কথা বলি, হবিগঞ্জের ডিসিকে তুলে নেওয়া হলো যখন আমি মনে করলাম যে হবিগঞ্জের যে ওই যে নদীটা, ওর পাড়ে যে সায়াম টেক্সটাইল যখন হয়েছে, সায়াম টেক্সটাইলকে তো তুলে দেওয়ার কথা, তারা টোটাল নদীটাকে দখল করে নিয়েছে। 1000টা উদাহরণ দিতে পারবো। হোল বাংলাদেশের টোটাল এমন কোন নদী নালা খালবিল নেই যেটা আমি দেখিনি। এখন যদি আমি শুধু সিলেটের এই অংশটা নিয়ে, যেহেতু আলোচনা হচ্ছে, এক্স্যাক্টলি আমি সিলেটের এই প্রসঙ্গেই বলছি। এখানকার আমি একটু মানে, আপনি তো সব জায়গায় গিয়েছেন এবং সেখানকার পরিবেশটা সম্পর্কে আপনার ধারণা আছে। সেখানকার সাধারণ মানুষের মধ্যে মানে নদী রক্ষার জন্য তাদেরকে ব্যবহার করা যায় নাকি তাদের লাঠিয়াল হয়ে যায়? আমি যেটা বলি, রাজনৈতিক লিডার, সাধারণ মানুষগুলো খুবই ভালো। আই স্যালুট দি কমন পিপল অফ দিস কান্ট্রি। না খেয়ে থেকেও এই দেশের মানুষ কিন্তু মানে আপনার কি বলে রাস্তা সংরক্ষণের কাজ করেছে, আমরা এটা দেখিনি। এখন তাদের হলো কিভাবে আমরা মোটিভেট করব, কিভাবে উদ্বুদ্ধ করব। আর যারাই বলুক এটা যে সাধারণ মানুষ ওইখানটা নিয়েছে, সাধারণ মানুষ নেয় নেই। ওখানে আপনার বিভিন্ন গ্রুপ আছে
যারা এগুলো নিয়ে ব্যবসা করে, যারা এগুলো এই জায়গাটা একটু বোঝার বিষয় যে এখানে আসলে কি যারা ব্যবসায়ী গ্রুপ তারা আসলে এখানে তারা প্রভাব এটা বিস্তার লিড করে দিয়েছে নাকি অবশ্যই। তাদের সাথে পলিটিক্যাল লিডারদের আসলে যোগাযোগ আছে? এই ব্যবসায়ীরাই তো পলিটিক্যাল লিডারই ব্যবসায়ীতে পরিণত হয়ে যায়। বাংলাদেশের প্রেক্ষাপট তো তাই। এখন সেটি হলে কোনো আপত্তি নাই, কিন্তু আমরা চাই সিনসিয়ার, অনেস্ট, সিনসিয়ার পিপল। তারা বিজনেসেও থাকবে। বাংলাদেশের এত সমস্যা কেন? আপনাকে আমাকে এত কষ্ট, একটা সাধারণ নাগরিক হিসাবে যদি দেখি আমাদের এটা কেন হচ্ছে ডিউ টু করাপ্ট পিপল, ডিউ টু করাপ্ট পলিটিশিয়ান, ডিউ টু করাপ্ট অ্যাডমিনিস্ট্রেশন, ডিউ টু করাপ্ট এই যে আমাদের লিডার্স যারা আছে তাদের করাপশনের কাজে। এবং সেই কারণে আইন থাকলেও আইনের প্রয়োগ হচ্ছে না, এবং যারা প্রয়োগ করবেন তাদের যদি পলিটিক্যাল সাপোর্টটা না থাকে তাহলে তারা এটা প্রয়োগ করতে পারেন না। কারণ সেই জন্য আমি মনে করি সবসময় আমরা দেখি এখন তো প্রশাসনিক দরকার, এখন তো প্রশাসনিক সাপোর্টটা সেখানটা দরকার। এখন এই প্রশাসনকে তাদের শক্তিশালী করতে হবে যে ডিসি সাহেব, আপনারা এই পরিচালক সাহেব, আপনি আইনের একবারে প্রয়োগ করবেন, আমরা আপনার সাথে আছি। কারণ জাতীয় সম্পত্তি এটা আমাদের, এটা একার কোনো সম্পত্তি না। দল মত নির্বিশেষে এ পার্টি, বি পার্টি, সি পার্টি, ডি পার্টি, যে পার্টি হোক না কেন, যে শ্রেণীর লোকেই হোক, এই তো পাথর সবার পাথর, এক্স্যাক্টলি, অল দিস পার্টিস, এটা তো তাদের সবার। একটা হতে পারতো যে প্রশাসন কাজ করছে না, ঠিক আছে, আমাদের লিডার্সটা কাজ করছে না, মন্ত্রণালয়গুলো কাজ করছে না, অথরিটিস কাজ করছে না, অল আর ইনএফেক্টিভ। তাহলে ওখানকার লোকাল লিডারদের কোনো একটা রেসপন্সিবিলিটি ছিল না যে আমরা এই সম্পদটাকে ইয়ে করব না, রক্ষা করব না? এটা তো কোনো গ্রুপ এটাকে খেপিয়ে গিয়ে মানে ওর পিছনে আছে, তাদেরকে লাগিয়ে দিয়েছে। আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে, আপনি যদি শেষ কথা কিন্তু বলতে চান, কারণ আমি এখানে যেটা বলতে চাই, আরো 7টি আছে যেগুলো রক্ষা করা দরকার। আমি বলতে চাই এটা একটা ব্যাড ইনস্ট্যান্স হচ্ছে, এবং এইটি আইনের প্রয়োগ এখানে দুর্বলতা রয়েছে, এবং আলটিমেটলি কিন্তু রাষ্ট্রের এই দুর্বলতা হতে হবে, এবং রাষ্ট্রের দায়িত্বে এখন যারা আছে তারা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে পরিষদ যেটা আছে তাদের। বিনীতভাবে আমি অনুরোধ রাখবো যে আমাদের যে চিফ অ্যাডভাইজার, তার ওই যে 3-0, এই 3-0টা তার সময় অ্যাটলিস্ট, আর যতটুকু সময় আছে তার সময় আপনারা একটু মাঠে নেমে এইটিকে আপনারা এনশিওর করার চেষ্টা করেন, তাহলে পাবলিক প্রপার্টিও রক্ষা হবে, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের এটাও হবে যে মানুষগুলো এটা করেছে, এটি কি তাদের প্রপার্টি না? ওই নদী কি তাদের না? এই পাথরের অংশীদারিত্ব কি তাদের নেই? তাহলে এটি হোল বাংলাদেশে, শুধু তাই না, নেক্সট প্রজন্মের রয়েছে। আপনি দেখবেন আমাদের কনস্টিটিউশনে যদি আমি বাদ দিই, সব ছেড়ে ফেলে দিলেন, তাহলে আপনার এই পানি, পরিবেশ নিয়ে এবং ইকোলজিক্যাল যে আসপেক্টটা, এটাকেও কিন্তু আপনি ফেলে দেবেন, আপনি তো তা দিতে পারবেন না। ফলে আমাদেরকে এইটি রক্ষা করে এবং আইনের প্রয়োগে আমরা আমাদেরকে বুঝাবো। এবং দেখুন, আজ পর্যন্ত জাতীয় নদী রক্ষা কমিশনের আপনি দেখেছেন এখানে কোনো ভূমিকা, তারা কোথায়? না, এবারে তাহলে তাদেরকে আমরা জানতে চাই, জাতীয় নদী রক্ষা কমিশন এখন চুপ কেন? এদেরকে জাতীয় নদী রক্ষা এত এ কমিশন করলো, সে কমিশন করলো, জাতীয় নদী রক্ষা কমিশন কাজ করছে না কেন গত 1 বছরে? কেয়ারটেকার মানে সেই প্রশ্নগুলো আসলে সবই আসা দরকার। এক্স্যাক্টলি। আমি কিছুদিন আগে দেখেছিলাম যে ডেইলি স্টারে একটা রিপোর্ট, যেটা যে এই কেয়ারটেকার সময় মানে ইন্টারিম গভর্নমেন্টের সময় নদী রক্ষা কমিশনের যে কর্মকাণ্ড এবং তার যে কমিশন গঠন করা, সেটি কেন গঠন করা হয়নি, এরকম একটা রিপোর্ট আমি দেখেছিলাম। হ্যাঁ, তো আমি মনে করি যে সেই প্রশ্ন কিন্তু এখনো মানুষেরই প্রশ্ন রয়ে গেছে। আমি একেবারেই শেষ করব, ফেরদৌস আনোয়ারের কাছে একটু যেতে চাই। ফেরদৌস আনোয়ার, আপনি শুনছিলেন, আপনি শেষ কোনো কথা বলবেন কিনা, যেটির মাধ্যমে এই সিলেটের যে 8টি কোয়ারি চালুর সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের, বাকিগুলো রক্ষার ক্ষেত্রে কোনো পদক্ষেপ, বাকি সম্ভাবনা আপনি দেখছেন? জি, ইতিমধ্যে আমি উল্লেখ করেছি যে আমাদের মিনিস্ট্রি থেকে যে আরো 9টি এরকম স্থানকে ইসিএ ঘোষণা করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এবং আমরা সেটা নিয়ে কাজ করতেছি। আমরা প্রাথমিক একটা অ্যাসেসমেন্টের জন্য এগুলোকে পরিদর্শন করে আমরা আমাদের মতামত পাঠাবো। আশা করি যখন এগুলাকে ইসিএ ঘোষণা হবে, আরো বেটার ওয়েতে পরিবেশ আইন আমরা প্রয়োগ করতে পারবো এবং সংরক্ষণ করা যাবে। যদি সেটা হয়, এই সাদা পাথর সহ আরো অন্যান্য যে পর্যটন স্পট গুলো আছে, আমার মনে হয় আরেকটু সুরক্ষা হবে এবং পরিবেশগত দিক থেকে এটা আরো উন্নত হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে ফেরদৌস আনোয়ার, বিভাগীয় কমিশনার, পরিবেশ অধিদপ্তর সিলেট, এবং আমাদের সঙ্গে ছিলেন স্টুডিওতে জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মুজিবুর রহমান হালদার। আপনাকেও ধন্যবাদ আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম সিলেটের সাদা পাথর হরিলুটের প্রসঙ্গটা নিয়ে। এরকম রাজনৈতিক সমসাময়িক নানা বিষয় নিয়ে আমরা এই আলোচনা আয়োজন, প্রথম আলোর ধারাবাহিক আয়োজন, প্রতি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত prothomalo.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে। আজ যারা সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ।